রূপকথায় রচিত একটি সুন্দর গল্প দি বিজিএফ মুভি। এই গল্পে আপনারা জানতে পারবেন একটি ছোট বাচ্চা মেয়েকে কিভাবে তুলে নিয়ে যায় একটি দৈত্য, আর সেই বাচ্চা মেয়েটিকে বাঁচাতে সেখানে যায় ইংল্যান্ডের সৈন্যরা। সেখানে তারা অসংখ্য দৈত্য দেখতে পায়, তাদের ভিতরে একটা ভালো দৈত্যও ছিল। এরপর কি কি ঘটনা ঘটে সেগুলো জানতে হলে অবশ্যই আপনাদের আজকের এই সিনেমা দেখতে হবে। গল্পের শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল সোফি এবং সে ছিল এই গল্পের প্রধান চরিত্র। সে ইংল্যান্ডের একটা অনাথ আশ্রমে থাকতো, কারণ তার পিতামাতা কেউ জীবিত ছিল না, আর সে রাতে ঘুমাতে পারতো না কারণ তার ইনসোমিয়া সমস্যা ছিল। এজন্য প্রতি রাতের মতো আজকেও সে জেগেছিল। বাকি ছেলেমেয়েরা তখন সবাই ঘুমিয়েছিল, আর ঠিক তখনই বাইরে কিছু মানুষ মদ খেয়ে চিৎকার করছিল। তখন সোফি বাইরে গিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা যেতে চায় না। তখন সোফি পুলিশের ভয় দেখিয়ে বলে, তোমরা যদি না যাও আমি কিন্তু পুলিশকে বলবো। এতে তখন তারা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর সে ফিরে এসে খাটে শুয়ে বই পড়তে থাকে। তখন হঠাৎই সে বাইরে একটা শব্দ শুনতে পায় এবং সে ধীরে ধীরে বারান্দায় যায় এবং সেখানে দেখতে পারে অনেক বড় একটা দৈত্য। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, আর দৈত্যটাও তখন তাকে দেখে ফেলে। এতে সে দৌড়ায় যে খাটে শুয়ে পড়ে, আর দৈত্যটি তখন সোফির গায়ের চাদর সহ তাকে নিয়ে শহরের ভিতর থেকে পালাতে থাকে। পালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারপরেও সেখান থেকে পালাতে সক্ষম হয়। এক প্রকার দৈত্যর দেশে চলে যায়। সোফি তখন বাইরে দৈত্যদের দেশের সবকিছু দেখতে পায়। এরপর দৈত্যটি তার ঘরে চলে আসে এবং সোফিকে এক জায়গায় ঝুলিয়ে রাখে। তখন দৈত্যটি খাবার বাঁধে থাকে। সোফি তখন সেখান থেকে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জানালার কাছে যেতেই তার পায়ে লেগে একটা জিনিস পড়ে যায়। এতে তখন দৈত্যটি শব্দ শুনে বুঝে ফেলে সে পালাতে যাচ্ছে এবং কাছে যে বলে, তুমি যত চেষ্টাই করো তুমি এখান থেকে পালাতে পারবে না। এই বলে সোফিকে তার রান্নার কড়াইতে তুলে নেয়। এতে সোফি তো প্রচুর ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে আরেকটি শব্দ শুনতে পায়। সোফি তখন বলে, এটা কিসের শব্দ? দৈত্য তখন সামনে গিয়ে দেখে সেখানে বাকি দৈত্যরা এসেছে, যারা ছিল খুবই ভয়ঙ্কর। আর এই দৈত্যরা রক্ত, মাংস, হাড্ডি সবকিছু খায়। এই কথা শুনে সোফি তো পুরোই ভয় পেয়ে যায় এবং সে বলে, আমাকে প্লিজ খেও না, আমাকে প্লিজ খেও না। তখন দৈত্যটি বলে, আমি মানুষ খাই না, আমি শুধু সবজি খাই। তখন কিছুটা ভয় কমে যায় সোফির। এরপর দৈত্যটি বলে, আমি তোমাকে তুলে নিয়ে এসেছি, হয়তো তোমার মা বাবা খুবই চিন্তা করছে। সোফি তখন বলে, আমার মা বাবা কেউ নেই, আমি ছোট থাকতেই তারা মারা গেছে। আমি অনাথ আশ্রমে থাকি, যেখান থেকে তুমি তুলে এনেছিলে সেটা ছিল আমার অনাথ আশ্রম। এই কথা শুনে দৈত্য একটু কষ্ট পায়। সে একটা অনাথ বাচ্চাকে তুলে নিয়ে আসে, সেজন্য সে একটু কষ্ট পায়। তখন সোফি বলে, আমি এখান থেকে বাড়ি চলে যেতে চাই, তুমি আমাকে বাড়ি দিয়ে আসো। তখন দৈত্যটি বলে, তুমি বাড়ি চলে গেলে সবাইকে আমাদের কথা বলে দেবে, এতে মানুষ আমাদেরকে খুঁজতে থাকবে, কারণ মানুষ এখনো জানে না যে দৈত্যরা বেঁচে আছে, এজন্য আমি তোমাকে যেতে দেবো না। তখন সোফি বলে, আমি কাউকে বলবো না, বিশ্বাস করো, আমি কাউকে বলবো না। কিন্তু দৈত্য তাকে বিশ্বাস করে না এবং তার কাছে রেখে দেয় এবং সে নৌকার মাথার উপর তাকে রাখে। এরপর তখন আমরা একটা বোতলে অদ্ভুত জিনিস দেখতে পাই। সোফি সেটা দেখে বলে, এই বোতলের ভিতর ওইটা কি? দৈত্য যখন বলে, এটার ভিতরে স্বপ্ন আছে। যে কথা শুনে সোফি বিশ্বাস করে না যে কিভাবে স্বপ্ন থাকতে পারে। তখন দেখি দৈত্যটি সোফির বই পড়ে। সোফির বই ছিল খুবই ছোট, এই জন্য ম্যাগনেটিক গ্লাস দিয়ে বড় করে দেখে পড়তে থাকে। দৈত্যটির বই পড়া দেখে সোফি বলে, তুমি কি বই পড়তে পারো? দৈত্যটি তখন বলে, হ্যাঁ আমি পারি। এরপর সোফি তখনই ঘুমিয়ে যায় আর দৈত্যটি তার গোপন আস্তানায় চলে যায়। এরপর সেখানে সোফিকে ভয়ানক স্বপ্ন দেখায়, যেখানে সোফি পালিয়ে যায় আর একটা দৈত্য তাকে খেয়ে ফেলে। এটা দেখে সোফির ঘুম ভেঙে যায় এবং সে দৈত্যটির কাছে বলে, এই স্বপ্নটি কি তুমি দেখিয়েছো? কারণ আমি তো ঘুমাই না, আমি ঘুমিয়ে গেলাম কিভাবে? তখন দৈত্যটি বলে, হ্যাঁ আমি দেখিয়েছি। এরপর তাকে খাবার টেবিল আনে। তখন টেবিলে রাখা জুস দেখে সোফি প্রশ্ন করে, এটা কি? দৈত্যটি তখন বলে, এটা হলো করলার জুস। সোফি তখন দেখে জুসের বুদবুদ নিচের দিকে যাচ্ছে। এটা দেখে সোফি বলে, আমাদের এখানে বুদবুদ উপরের দিকে ওঠে, আর তোমাদের এখানে এটা নিচের দিকে যাচ্ছে কেন? তখন দৈত্যটি বলে, আমাদের এখানে নিচের দিকেই যায়, আর এটা আমাদের শরীরের জন্য ভালো। তখন সোফি বলে, বুদবুদ উপরের দিকে উঠলে তো মুখ দিয়ে বের হয়ে যায়, আর নিচের দিকে গেলে সেটা কোন দিক দিয়ে বের হবে? তখন দৈত্যটি সেই জুস পান করে, আর তখনই সে জুসের পাত বের করে, যেটা ছিল খুবই অদ্ভুত এবং এটা দেখতে খুবই মজাদার লাগছিল। ঠিক তখনই সেখানে দৈত্যদের একটা নেতা বড় দৈত্য চলে আসে এবং দৈত্যটিকে ডাকতে থাকে। তখন সোফি জুসের বোতলের পাশে লুকিয়ে পড়ে, আর তখন ওই দৈত্যটি বলে, তুমি কার সাথে কথা বলছো? তখন চিরকুট দৈত্যটি বলে, আমি কারোর সাথে না, একা একা কথা বলছি। সামনে থেকে আমরা এই দৈত্যটির নাম চিরকুট বলে ডাকবো। তখন ওই দৈত্যটি বলে, আমার হাত কেটে গেছে, তাই এখনই ঠিক করে দাও। তখন চিরকুট বলে, আমার এখন কাজ আছে, আমি পারবো না। তখন ওই দৈত্যটি লাফিয়ে বলে, এখনই ঠিক করে দিতে হবে, না হলে আমি তোমার ঘর ভেঙে ফেলবো। তখন চিরকুট একটু ভয় পেয়ে যায় এবং সে পানি আনতে যায়।
ও সেখান থেকে কাপড় নিয়ে কেটে যাওয়া জায়গা ঠিক করতে যায়। আর তখনই ওই দৈত্যটি মানুষের গন্ধ পায় এবং সে চারিদিকে খুঁজতে থাকে। সোফি তখন ভয়ে করলার ভিতরে লুকিয়ে পড়ে। তখন ওই দৈত্যটি করলার কাছে আসে এবং সেখানে মানুষের গন্ধ পায়, কিন্তু করলার পাশে কেউ ছিল না, কিন্তু করলার ভিতর থেকে মানুষের গন্ধ আসছিল। তখন চিরকুট বলে, করলা টাটকা আছে, তুমি খেতে পারো, এটা খুব ভালো। কিন্তু দৈত্যরা সবজি খায় না, তারা মানুষ খায়। কিন্তু এই করলার ভিতর থেকে মানুষের গন্ধ আসার কারণে সে খাওয়ার সিদ্ধান্ত নেয়। যখনই খেতে যাবে তখন চিরকুট দেখে করলার ভিতরে সোফি আছে, এজন্য তাকে আর খেতে দেয় না, বাধা দেয়। তখন চিরকুট বলে, তোমরা তো সবজি খাও না, তোমরা তো মানুষ খাও, এজন্য তোমাদের এটা খাওয়া ঠিক হবে না। তখন ওই বড় দৈত্যটি বুঝতে পারে আসলেই তো, এজন্য সে জুস নিয়ে সেখান থেকে বাইরে যায় এবং বাইরে যাওয়ার সময় বলে, তুমি চিরকুট আমাদের দৈত্যদের ভিতরে একটা কলঙ্ক, তুমি কোনো কাজের না। এই বলে সে চলে যায়, কারণ চিরকুট দৈত্যটি ছিল খুবই দয়ালু, সে মানুষের কোনো ক্ষতি করতো না। এরপর চিরকুট করলাটা তুলে আনে এবং সেখান থেকে সোফি বের হয়। তখন চিরকুট তাকে নিয়ে তার গোপন আস্তানায় যায়, সেখানে তাকে গোসল করায় এবং আগুনের কাছে নিয়ে যেয়ে কাপড় শুকাতে চেষ্টা করে। এরপর তাকে কিছু পোশাক দেয়। সোফি তখন সেখান থেকে কিছু পোশাক পরে। এটা দেখে চিরকুট দৈত্যটির পুরাতন কিছু স্মৃতি মনে পড়ে যায়। আর কি পুরাতন স্মৃতি মনে পড়ে সেটা আপনারা সামনের সময় জানতে পারবেন। তখন সোফি প্রশ্ন করে, তোমরা কি কাজ করো? দৈত্যটি বলে, আমি তোমাকে কেন বলবো? তখন সোফি বলে, আমি তো আর বাড়ি যে কাউকে বলতে পারছি না, তাই তুমি আমাকে বলতে পারো। তখন চিরকুট দৈত্যটি বলে, আমি স্বপ্ন নিয়ে কাজ করি। সোফিকে ঘরের ভিতর রেখে দেয়। আর সোফি সেখানে অনেকগুলো বোতল দেখতে পায় বিভিন্ন রঙের, যার ভিতরে স্বপ্নগুলো আটকানো ছিল। এরপর সেখান থেকে সোফি বাইরে আসে এবং বাইরে এসে দৈত্যের কাছে বলে, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমাদের দেশ, আর তোমরা কি কাজ করো সেটাও দেখবো। তখন চিরকুট তাকে নিতে চায় না। সোফি বারবার রিকোয়েস্ট করায় তখন তাকে নিয়ে যায়। বাইরে বের হতেই সামনে দেখা যায় অন্যান্য দৈত্যরা শুয়ে আছে, আর তাদেরকে পার হয়েই সামনের পাহাড়ে উঠতে হবে, যেখানে এই স্বপ্নের দেশ আছে। তখন চিরকুট লুকিয়ে সেখান থেকে যেতে থাকে। তারা অনেকেই ঘুম থেকে জেগে যেতে যায়, আর তখন এই চিরকুট তাদেরকে সামলাই দেয়। কিন্তু হঠাৎ এক প্রকার একজন জেগে যায় এবং তার পা ধরে টেনে উপর উঠিয়ে ফেলায়, আর এতে সোফি নিচে পড়ে যায়। আর সেখানে সব দৈত্যরা তখন জেগে যায়, আর তখন সোফি সেখান থেকে দৌড়িয়ে পালাতে থাকে। পালানোর সময় তার গায়ে চাদর পরে যায়, এতে সে একটা গাড়িতে লুকিয়ে পড়ে। আর এদিকে তখন দৈত্যরা চিরকুটকে না মজা করতে থাকে। চিরকুট তখন বলে, আমি আমার কাজে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। তখন বড় দৈত্যটা বলে, তুই বাইরে গেলে মানুষ জেনে যাবে যে আমরা এখনো বেঁচে আছি। তখন একজন দৈত্য বলে, এখানে চলো আমরা মজা করি। এরপর তারা চিরকুটকে নিয়ে মজা করতে থাকে। এসব দেখে সোফির খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কিছু করতে পারে না। এদিকে দৈত্যরা গাড়ি করে তার সাথে মজা করার চিন্তা করে। তখন দৈত্য গাড়ি নিয়ে পাহাড়ের উপর যায়, আর গাড়ির ভিতর ছিল সোফি। গাড়ির বিভিন্ন নড়াচড়ায় সে বিভিন্ন ভাবে আঘাত পাচ্ছিল। একদিকে চিরকুটকে গাড়ির উপর উঠাই দিয়ে তাকে সামনের দিকে পাঠানো হয়, অন্যদিকে একজন দুইটা গাড়ির উপর পা রেখে সামনের দিকে যেতে থাকে। সামনাসামনি হতেই সোফি গাড়ির স্টারিং ঘুরিয়ে দেয়, এতে চাকা অন্যদিকে চলে যায়। আর তখন চিরকুট দৈত্যর মিডল স্টাম্পে হিট করে। এরপর সেই দৈত্যটি লুটিয়ে পড়ে, আর চিরকুট এসে পড়ে বাকি দৈত্যদের কাছে। এটা দেখে সবাই হাসাহাসি করতে থাকে আর এবং তারা মজা নিতে থাকে। এরপর বড় দৈত্যটি চিরকুটের কান ধরে উঁচু করে ফেলে। তখন চিরকুট বলে, আকাশ খারাপ অবস্থা, বৃষ্টি আসবে। তখন দৈত্যরা ভয় পেয়ে যায়, কারণ এই দৈত্যরা পানি দেখে খুব ভয় পেত। আর ঠিক তখনই আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন তারা পালাতে শুরু করে। এদিকে চিরকুট তখন ব্যাগের ভিতর সোফিকে তুলে নেয়। তখন পাহাড়ের নিচে সব দৈত্যরা আশ্রয় নিতে যায়। তখন বড় দৈত্যর পায়ে একটা চাদর দেখতে পাওয়া যায়। চাদর শুকে তারা বুঝতে পারে মানুষের গন্ধ। তখন তারা চিরকুটের উপর সন্দেহ শুরু করে। এদিকে তখন পাহাড়ের উপর দিয়ে চিরকুট যেতে থাকে। তখন সোফি বলে, তুমি তাদেরকে কিছু বলো না কেন? চিরকুট বলে, তারা হলো মানুষ খাওয়া দৈত্য, তাদের শক্তি অনেক বেশি, আর আমি তাদের সাথে লড়াই করতে চাই না। আমি মানুষের স্বপ্ন দেখিয়ে ভালো করার চেষ্টা করি, আর এই কাজটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর তারা মেঘের ভিতর দিয়ে স্বপ্নের দেশে চলে যায়। সেখানে সামনে একটা বড় গাছ দেখতে পায়। তখন চিরকুট বলে, আমাদের স্বপ্নের দেশ তোমাকে দেখিয়ে দিলাম। এরপর সোফিকে নিচে নামানো হয়। তখন সোফি এসব দেখে বিশ্বাসই করতে পারে না সে আরেকটা দেশে চলে এসেছে। এরপর সে সামনে এগিয়ে গিয়ে দেখে গাছের নিচে পানি, এবং পানির ভিতরে গাছে আলো জ্বলছে। এটা দেখে সোফি তো অবাক হয়ে যায় যে উপরে কোনো আলো নাই, কিন্তু পানির ভিতরে আলো। তখন চিরকুট পানিতে লাফ দিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। এটা দেখে সোফি ভাবে, কিভাবে ওখানে গেল? তখন চিরকুট বলে, লাফ দাও, তুমিও চলে আসবে। এরপর সোফিও লাফ দেয় এবং তার কাছে চলে যায়। এরপর সেখানে আমরা দেখতে পারি গাছে বিভিন্ন ধরনের আলো জ্বলছে, আর সেখানে নিজে নিজেই আলো তৈরি হচ্ছে। এই আলোগুলো ছিল সবই স্বপ্ন। তখন চিরকুট একটা স্বপ্নকে ধরতে যায়, কিন্তু তাকে কোন রকম ভাবে ধরতে পারছিল না, কারণ স্বপ্নটা ছিল খুবই চালাক। সোফি তাকে বিভিন্ন ভাবে বলে যে কোথায় আছে, কিন্তু তারপরেও চিরকুট তাকে ধরতে পারে না। তখন ওই আলোটা হঠাৎই সোফির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। তখন চিরকুট তাকে ধরে ফেলতে পারে এবং সোফির কাছে দেয়। সোফি সেটা হাতে নিয়ে দেখে অনেক নরম। এরপর চিরকুট একটা বোতলের ভিতরে স্বপ্নটাকে আটকাই ফেলে এবং সোফির চশমাটা দেয়।
সোফি চশমা পরে বোতলের ভিতর তাকালে বোতলের ভিতর থাকা সেই স্বপ্নটা তার চেহারা ছবি আঁকে। এটা দেখে সোফি তো অবাক হয়ে যায়। আর তখনই সেখানে অনেকগুলো স্বপ্ন চলে আসে। তখন চিরকুট তাকে বলে, যাও তুমি যে স্বপ্ন ধরো। সোফি তখন স্বপ্ন ধরতে চলে যায়। আর চিরকুট যে স্বপ্নটা ধরেছে ওইটার বোতলের উপর নাম দেয় সোফির স্বপ্ন। আর এদিকে সোফি তখন স্বপ্ন ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোটাও ধরতে পারে না। শেষ পর্যন্ত একটা লাল রঙের স্বপ্ন ধরে। তখন চিরকুট বলে, এটা হলো ভয়ানক স্বপ্ন, তুমি যেটা ধরেছো এটা খুবই ভয়ানক, আর এই কাজটা তুমি যে করেছো এটা ক্ষমার অযোগ্য। এরপর সে সামনের দিকে এগিয়ে যায় এবং তাকে আর দেখা যায় না। তখন সোফি তাকে ডাকতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। এরপর সে পানির কাছে আসলে চিরকুট তাকে পানির ভিতর থেকে তুলে নিয়ে আগের জায়গায় চলে যায়। এরপর তাকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। তখন সোফি এই দৈত্যটির নাম দেয় বিএফজি। এরপর বিএফজি তাকে নিয়ে মানুষের দেশে আসে। সামনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটি ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে তুমি কি দেখাতে চাও? তখন সোফি বলে, তুমি তাকে খুশি করে দাও। তখন বিএফজি তার কাজ শুরু করে। সোফি তখন বলে, তোমার বয়স কত হবে? বিএফজি বলে, আমার জানা মতে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে ততদিন আমাদের বয়স হবে। সোফি তখন বলে, তোমার বাপ মা নেই? বিএফজি বলে, দৈত্যদের কোনো মা বাপ হয় না, আর আমরা যে কোনো পরিবেশে টিকে থাকতে পারি। এরপর সে তার স্বপ্নটা বাচ্চার উপর এবং তার বাচ্চার মা বাবার উপরে ছেড়ে দেয়। এরপর সেই বাচ্চাটি স্বপ্ন দেখা শুরু করে। তখন বিএফজি বলে, বাচ্চাটি কি কি স্বপ্ন দেখছে এবং সেটা সোফির কাছে বলতে থাকে। সেই কথা শুনে সোফি বিশ্বাস করে এবং সে আনন্দ পেতে থাকে। এরপর বিএফজি তাকে নিয়ে দৈত্য দেশে ফিরে যেতে যায়। আর তখনই সামনে তারা অন্যান্য দৈত্যদের দেখতে পায়। এতে তারা থেমে যায়। তখন সোফি বলে, আমার সেই চাদরটা কোথায়? তখন বিএফজি তার কাছে চাদর খুঁজে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। তখন সে ভাবে এই চাদরটা দৈত্য দেশে ফেলে এসেছে। এতে সে ভয় পেয়ে যায়। তাই সে স্বপ্নের মাধ্যমে সোফিকে তার অনাথ আশ্রমের কাছে রেখে দেয়। সোফি তখন জেগে যায়। জেগে যাওয়ার পর সে দেখে তার আশ্রমের কাছে আছে। তাই সে বিএফজি এর কাছে বলে, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? বিএফজি তখন বলে, তোমার মতো একজন আমাকে দেখে ফেলেছিল, তাকে নিয়ে গিয়েছিলাম আমার দেশে। সেই আমাকে মূলত লেখাপড়া শিখিয়েছিল, তার সাথে আমার অনেক মুহূর্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে বাঁচাতে পারিনি। তাই আমি চাই না একই ভুল আবার করি। তখন সোফি বলে, আমি ভয় পাই না, আমাকে নিয়ে চলো। কিন্তু বিএফজি তাকে নিয়ে যেতে চায় না এবং সেখান থেকে সে চলে যায়। তখন সোফি বাধ্য হয়ে অনাথ আশ্রমে ফিরে আসে, কিন্তু তার ভালো লাগে না। তাই সে উপর থেকে লাফ দিতে চায় এবং সে লাফ দেয়। তখন বিএফজি তাকে বাঁচিয়ে ফেলায়। এরপর তাকে নিয়ে আবার সেই দৈত্য দেশে চলে যায়। তখন বড় দৈত্যটি চিরকুটকে দেখে সন্দেহ করে যে সামনের দিকে চিরকুট এগিয়ে যাচ্ছে। এরপর সে গোপন স্থানে ফিরে আসে। ফিরে আসার পর সোফি বলে, তোমার কি কোনো প্ল্যান আছে কিভাবে চাদর ফেরত পাওয়া যায়? বিএফজি তখন বলে, আমার এখন এই মুহূর্তে কোনো উপায় জানা নেই। আর তখনই বড় দৈত্যটা চলে আসে, আর তার সাথে সব দৈত্যরাও চলে আসে। তখন বড় দৈত্যটা মানুষের চাদর দেখে বলে, আমি মানুষকে নিয়ে যেতে এসেছি, তুমি কোথায় লুকিয়ে রেখেছো আমাকে দাও। এই বলে সে সবাইকে চাদর শুকিয়ে দেয় এবং তারা সবাই সেখানে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু সোফি তখন ভয়তে পালাতে থাকে এবং তারা বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করে। এতে বিএফজির বোতলে অনেক স্বপ্ন ভেঙে ফেলে, কিন্তু তারা তখন খুঁজে পায় না। সোফি তখন বিভিন্ন ভাবে চারিদিক থেকে পালাতে থাকে, কিন্তু বারবারই দৈত্যদের সামনে চলে আসে। আর দৈত্যরা দেখে ফেলার আগেই সে লুকিয়ে পড়ে। এক পর্যায়ে সে বিএফজির কাছে আসে। তখন বিএফজি নিচে ব্যাগে ঢুকতে বলে, আর ঠিক তখনই বড় দৈত্যটি এসে ব্যাগ কেড়ে নেয়। আর সোফি তখন সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে একটা ছোট ঘরে যায় এবং সেখানে সে দেখতে পায় এর আগে যে বাচ্চাটি ছিল তার ঘরে বইপত্র এবং আঁকা ছবি। এসব দেখে সোফি অবাক হয়ে যায়। তখন ব্যাগে কিছু না পেয়ে বড় দৈত্যটি সামনের ঘরের দিকে যায় যেখানে সোফি ছিল, কিন্তু সেখানে দৈত্যটি কাউকে দেখতে পায় না, কারণ সোফি আগে থেকেই লুকিয়ে পড়েছিল। তখন বিএফজি সেই চাদর নিয়ে আগুনে থাকা একটা লোহার লাঠি ধরে এবং সেটা দিয়ে সবাইকে মারতে থাকে এবং সেখান থেকে এক প্রকার সবাইকে বের করে দেয়, কারণ তারা সোফিকে খুঁজতে যেয়ে সবকিছু নষ্ট করে ফেলেছে। এরপর সোফি সেখান থেকে বাইরে বের হয়ে আসে এবং বিএফজি কে বলে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আমার কাছে একটা বুদ্ধি আছে। তখন বিএফজি বলে, কি বুদ্ধি? এরপর সোফি বলে, ইংল্যান্ডের রানীকে স্বপ্ন দেখাতে হবে যে দৈত্যরা এসে বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে খেয়ে ফেলছে। এটা এমন ভাবে দেখাতে হবে যে রানী দেখে খুবই ভয় পেয়ে যাবে, আর সেখানে আমাকেও রাখবে যাতে আমি সেখানে যে বিষয়টা বোঝাতে পারি। এরপর তারা সেই স্বপ্নটা তৈরি করে এবং সেখান থেকে রানীর মহলে যায় লুকিয়ে এবং সেখানে স্বপ্নটা ছেড়ে দেয়। আর রানী তখন স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন দেখে ভয়ে সে চিৎকার করে ওঠে। তখন একজন কর্মচারী এবং সেনাপ্রধান চলে আসে। তখন রানী তার স্বপ্নের কথা বলে। এই সময় সেই স্বপ্নের কথা ওই কর্মচারী খবরের পেপারে দেখতে পায়। তখন সে রানীকে দেখায়। এটা দেখে রানী তো অবাক হয়ে যায় এবং তাকে জানালা খুলতে বলে। তখন সে জানালা খোলে। জানালায় দেখে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ স্বপ্নের ভিতরে সে দেখেছে এমন একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন সোফি বলে, আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে এটা আমরা দেখিয়েছি। এটা শুনে রানী তো অবাক হয়ে যায়। বলে, আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে এই জন্য যাতে আপনি একটা সমাধান করতে পারেন, আর আমার সাথে বড় একটা দৈত্য আছে,
এরপর সোফি বিএফজি কে ডাকতে থাকে, কিন্তু বিএফজি তখন ভয়ে লুকিয়েছিল। তখন সোফি বিএফজি কে ডাকতে থাকে। এক পর্যায়ে সে বাইরে আসে, তখন সৈন্যরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন রানী সেনাপ্রধানকে বলে সৈন্যদেরকে সরে যেতে বলো। এরপর সৈন্যরা সব সরে যায়। বিএফজি তখন আস্তে আস্তে কাছে আসে। এত বড় দৈত্য দেখে সবাই তখন অবাক হয়ে যায়। বিএফজি রানীর কাছে এসে বলে আমাকে সাহায্য করো, এবং সে তার কাছে সাহায্য চায়, কারণ এসব বিষয় আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছিল। এরপর রানী তাদেরকে ঘরে আসতে বলে, কিন্তু বিএফজি ছিল অনেক বড়, তাই ঘরে ঢুকতে অনেকটা অসুবিধা হয়। সে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকতে থাকে। ভিতরে ঢুকে সে সোজা হতেই উপরে থাকা লাইট সে ভেঙে ফেলে। এটা দেখে সবাই বিভ্রান্ত হয়, কিন্তু কেউ কিছু বলে না। এরপর এক পর্যায়ে সে ঘরের ভিতরে ঢুকতে সক্ষম হয়। তার জন্য বড় টেবিল এবং বসার ব্যবস্থা করা হয়েছিল। এরপর তাদের জন্য খাবার আনা হয়। বিএফজির জন্য অনেক খাবার আনা হয়। সেগুলো দেখে বিএফজি খুশি হয়, সেগুলো খাওয়া শুরু করে। এরপর তাকে কফি দিলে সেটা খেতে পারে না, সে ফেলাই দেয়। তখনই সেখানে জেনারেল আসে। রানী তখন জেনারেলদের বলে তোমরা যে ম্যাপ দেখাও। তখন তারা ময়ের মাধ্যমে বিএফজির কাছে যায় এবং সেখানে ম্যাপ দেখায়, কিন্তু ম্যাপ দেখিয়ে বিএফজি বুঝতে পারে না। তখন রানী তাদেরকে বলে তোমরা বিএফজির পিছনে যাবে, যাতে করে সেখানে তোমরা চিনতে পারো। তখন বিএফজি তার করলার জুস সবাইকে দেয়। এই করলার জুস দেখে সোফি তখন বারণ করে যাতে না দেয়, কিন্তু সবাই সেটা খায়। এই জুস খেয়ে তাদের হঠাৎই পেটের ভিতরে কেমন একটা অদ্ভুত কিছু ঘটে। এরপরই সবাই ভয়ানক পা দিতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন কিছু কুত্তাগুলো সেই জুস খেয়েছিল, এবং কুত্তাগুলো জুস খাওয়ার পরে পা দিতে দিতে বাইরে চলে যায়। এটা ছিল খুবই বিনোদন এবং খুব মজাদার ঘটনা। এরপর রানী তাদেরকে বলে তোমরা দৈত্যদের দেশে যাও। এরপর সবাই দৈত্য দেশের উদ্দেশ্যে রওনা দেয়। দৈত্য দেশে ঢুকতেই সৈন্যদেরকে বলা হয় তোমরা এখানে অপেক্ষা করো। এরপর বিএফজি তার ঘরে চলে আসে। সেখানে সোফি ও বিএফজি মিলে তারা অন্যান্য দৈত্যদের খারাপ স্বপ্ন দেখানোর জন্য স্বপ্ন তৈরি করতে থাকে। এরপর তারা বাইরে এসে কিছুক্ষণ অপেক্ষা করে এবং পরের দিন দৈত্যদের কাছে যায়। যাওয়ার পরে স্বপ্ন ছাড়ার আগেই বড় দৈত্যটা জেগে যায়। তখন সে সোফির উপর আক্রমণ করতে গেলে বোতল সে ভেঙে ফেলে। এতে সেই স্বপ্ন অন্যান্য দৈত্যদের ভিতরে ঢুকে যায় এবং তারা স্বপ্ন দেখে এবং দেখে কাঁদতে শুরু করে। আর তখন বড় দৈত্যটা সোফির উপর আক্রমণ করে। তখন বিএফজি তাকে বাঁচিয়ে দেয়। এরপর বিএফজির উপরে বড় দৈত্যটা আবার আক্রমণ করতে যায়, আর তখনই সৈনিকরা তার উপর আক্রমণ করে। এতে আর দৈত্যরা পালাতে পারে না, কিন্তু দৈত্যরা সোফির উপরে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে, কিন্তু তাকে কিছু করতে পারে না। তখন সৈনিকরা তার উপরে জাল আটকাতে থাকে। এক পর্যায়ে সবগুলোকে জালে আটকাতে সক্ষম হয়। এরপর সবগুলো দৈত্যদের ধরে নিয়ে দূরের একটা দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে পানির ভিতর ফেলে দেওয়া হয়। এরপর তারা পানি থেকে পাহাড়ের কাছে উঠে আসে। তখন বড় দৈত্যটা পাহাড়ের উপর ওঠে এবং উঠে দেখতে পায় চারিদিকে শুধু পানি আর পানি। তারা যেখানে ছিল সেখান থেকে অনেক দূরে। আর ঠিক তখনই আকাশ থেকে করলাগুলো তাদের গায়ের উপর পড়তে থাকে, আর সেখানে এক কার্টুন করলার বীজ দেওয়া হয়। আর এই করলা এবং সবজি ছিল তাদের কাছে খুবই অখাদ্য। তারা এগুলো খেতে চেত না, কিন্তু বাধ্য হয়ে এখন থেকে এটাই খেয়ে তাদেরকে বেঁচে থাকতে হবে। তখন সব দৈত্যরা চিৎকার করতে থাকে, কারণ তাদের কোনো কিছু করার আর উপায় ছিল না। আর এদিকে তখন আমরা দেখতে পারি সোফিকে রানীর রাজপ্রাসাদে রাখা হয়েছে। সেখানে সে জানালার কাছে যায় এবং সে অনুভব করতে পারে বিএফজি কি করছে। তখন বিএফজির দেশের পরিবেশ দেখানো হয়। সেখানে সেই তিতা করলা চাষ করা হচ্ছে, আর বিএফজি সে পুরাতন কাজ করছে। তখন বিএফজিও কিছুটা অনুভব করতে পারে। আর ঠিক এভাবেই আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।